ও আর আর পারছি না রে রুনা। সারাটা শরীর আমার অবশ হয়ে আসছে, বুকে জ্বালা পোড়া করছে, চোখে চোখে আবছা আবছা দেখাচ্ছে। রুনা রে, বোধহয় আমি আর বাঁচবো না। মা, মা তুমি এভাবে বলো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এমন কথা বললে আমার ভীষণ ভয় করে মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। আমিও কি তোকে ছেড়ে যেতে চাই, কিন্তু শরীরের যা অবস্থা, কত রোগ এসে আমার শরীরে যে বাসা বেঁধেছে, এর থেকে আর রেহাই নেই রে মা আমার। মা, মা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দাদা তোমার জন্য ডাক্তারবাবুর কাছে গিয়ে ওষুধ নিয়ে আসবে। মানিক আমার জন্য ওষুধ নিয়ে এসেছে, আমাকে খাইয়েছে, কিন্তু কোনো ওষুধে যে আমার কাজ করছে না। বোধহয় আমার দিন ঘনিয়ে এসেছে। বারবার চলে যাওয়ার কথা বলো না মা, আমার ভালো লাগে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আহারে, আমার মেয়েটা, কত ইচ্ছে ছিল তোকে ভালো পাত্র দেখে ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু তার আগেই যে আমি অসুস্থ হয়ে বিছানা ধরলাম। তোর একটা গতি করে যেতে পারলে আমি যে শান্তিতে মরতে পারতাম। মা, তুমি একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার কেন বলছো? তোমাকে সুস্থ হতেই হবে। আমি আমি তোমাকে কোথাও যেতে দেব না। রুনা, রুনা তুই কত বড় হয়ে গেছিস, কিন্তু এখনো বাচ্চাদের মন মতো স্বভাব তোর গেল না। আচ্ছা বলতো, মানিক কোথায় গেছে? দাদাকে তো দেখলাম পুকুর পাড়ের দিকে যেতে। আমি ওকে জিজ্ঞেস করলাম, এই সন্ধেবেলায় ও পুকুর পাড়ে কি করতে যাচ্ছে? মানে, কি উত্তর দিল তোকে? বললো পুকুর পাড়ে নাকি বিশেষ কাজ আছে। কি জানি বাবা, সন্ধেবেলায় অন্ধকারে পুকুর পাড়ে আবার কি কাজ? ও, বুঝেছি। বোধহয় আমার কথা রাখতেই পুকুর পাড়ে গেছে। কি যে উল্টোপাল্টা কথা বলছো না, আমি কিছুই বুঝতে পারছি না। তুই বুঝবি না রে রুনা, মানিকটা যে আমাকে কত ভালোবাসে, আমার কথা রাখার জন্যই মনে মনে কাজ করে যাচ্ছে। এই যে শুনছো, এদিকে দেখো, অনেক কষ্ট করে অন্ধকারের মধ্যে পুকুর পাড়ে গিয়ে এগুলো নিয়ে এসেছি। এই রাত্রিবেলায় তুমি পুকুর পাড় থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছো? খেয়ে দিয়ে তোমার কাজ নেই নাকি? মিনু, রাগ করো না, তুমি জানো মায়ের শরীর ভালো না। মায়ের ইচ্ছে করছে মা মাছ দিয়ে পুঁটি শাক খাবে। মায়ের শরীরের যা অবস্থা, কালকে সকালে সূর্যোদয় দেখতে পাই কিনা সন্দেহ। বাঁচা যাবে? এই বুড়ি কতদিন ধরে যে বিছানায় পড়ে পড়ে জ্বালাচ্ছে আমাকে। সব কাজ তো আমাকেই করতে হয়। তুমি আর তোমার বোন দুজনেই শুধু ন্যাকা কান্না কেঁদে বেড়াও, কাজের কাজ তো কিছুই করো না। মিনু, তুমি কি কথা বলছো? তুমি মাকে বুড়ি বলছো? মা সুস্থ থাকবে, এই সংসারে কত কাজ করেছে, তোমার আদর যত্ন করেছে। এখন আর শেষ সময় তুমি ওনার সম্পর্কে এমন কথা বলছো, এটা কিন্তু ঠিক নয়। আর জ্ঞান দিতে এসো না তো। রাত অনেক হতে চলেছে, আমার অনেক কাজ আছে, সেগুলো করতে দাও। তোমার কথা শোনার মতো আমার কাছে অত সময় নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা অনুরোধ আমার রাখতেই হবে। বাবা বাবা, আমি সকলের অনুরোধ রাখার জন্য একেবারে যেন ঠেকা নিয়ে বসে আছি। বলো বলো, কি অনুরোধ করতে এসেছো শুনি? মায়ের ইচ্ছে হয়েছে মাছ দিয়ে পুঁই শাক খাবে, তাই আমি পুকুর পাড়ে গিয়ে কটা চিংড়ি মাছ ধরে এনেছি। তুমি তুমি মায়ের জন্য একটু মাছ দিয়ে পুঁই শাক করে দাও না গো। ওসব আদিক্ষেতা আমি করতে পারবো না। এই রাতের বেলা আমি মাছ ধরবো না। আমার গায়ে আঁশ বন্ধ করবে। যদি তোমাদের মায়ের ওপর এতই দরদ, তাহলে তোমার বোন কি করছে? সত্যি কোন দুঃসময়ে যে আমি তোমাকে বিয়ে করে এ বাড়িতে এনেছি গো। থাক থাক, তোমাকে আর কিছুই করতে হবে না। আমি নিজের হাতে মায়ের জন্য মাছ নিয়ে পুঁই শাক রান্না করবো। দেখো, তোমাদের এইসব নাটকের মধ্যে আমাকে জড়িও না। তোমরা যা ইচ্ছে তাই করো, আমি এসবের মধ্যে নেই।
মা, এই দেখো আমি কি এনেছি তোমার জন্য। ও ও মানিক, তোকে খুঁজছিলাম। কোথায় গিয়েছিলি বাবা তুই? মা, আমি তোমার ইচ্ছে পূরণ করবার ব্যবস্থা করতে গিয়েছিলাম গো। ও, বুঝতে পেরেছি। তাই তো একটু আগেই আমি রুনার কাছে তোর কথা বলছিলাম। অনেক ভাগ্য করে আমি তোর মতো ছেলে পেয়েছি। আর আমি বুঝি তোমার খারাপ মেয়ে? না রে মা, তুইও আমার প্রিয় আদরের রুনা। আচ্ছা, ওসব কথা থাক। এই দেখো আমি তোমার জন্য নিজের হাতে চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করে এনেছি। তুমি খেতে চেয়েছিলে না, তাই একবার খেয়ে দেখো কেমন হয়েছে। বাবা, তাই জন্যই তো রুনাকে বললাম ভাগ্য করে তোকে পেয়েছি। মানিক, তুই আমার কত যত্ন করিস বাবা, কত খেয়াল রাখিস। ও, এই ব্যাপার। তাই দাদাকে এতক্ষণ ধরে খুঁজছিলে, দাদার প্রশংসা করছিলে। হয়েছে হয়েছে মা, এবার মুখ খোলো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, মুখ খোলো। এই নাও, এই নাও। আহ, 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 একটু একটু জল দে রে তোরা, জল দে। দিচ্ছি মা, এই নাও মা, জল খাও। মা, মা, ও মা, ও মা, কি হয়েছে তোমার মা? মা, অমন করছো কেন তুমি? মা, মা গো, মা, মা কথা বলো মা, মা, কি হয়েছে মা? মা, মা গো, মা কি হলো তোমার? ও চোখ খোলো, এভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যেতে পারো না মা। হ্যাঁ, হ্যাঁ। এই যে মহারানী, পুকুর পাড়ে কাপড়গুলো কাঁচা হলো তোর? বৌদি, আমি উঠোন না ঝাড় দিয়ে কাপড়গুলো কেচে দিচ্ছি। ওরে বাবা, এখনো উঠোন নিয়েই পড়ে আছিস? আজকাল দেখছি খুব অলস হয়ে গেছিস তুই। সকাল থেকে কি করছিলি শুনি? বৌদি, সকাল সকাল উঠেই গোয়াল ঘর পরিষ্কার করেছি, গরুদের ঘাস খাইয়েছি, ঘরদোর পরিষ্কার করে এখন উঠোন পরিষ্কার করছি। একেবারে আমাকে উদ্ধার করে ফেলেছো। সকাল হয়ে দিন গড়িয়ে গেল, এখনো উঠোন ঝাড় দেওয়া হয়নি। কাপড় কাচা, দুপুরের রান্না কে করবে? তোমার মরা মা? বৌদি, তুমি কথায় কথায় মার নাম নিয়ে কথা বলছো কেন? ওরে বাবা, কি মুখরা হয়েছো তুমি! দাঁড়াও, তোমার মুখ আমি চড়িয়ে ফাটিয়ে দেব। এই দেখ, দেখ কেমন লাগে এবার। তুমি তুমি আমাকে মারলে বৌদি। আজ অব্দি কেউ আমার গায়ে হাত তোলেনি। মা বেঁচে থাকতে কোনোদিনও আমাকে মারেনি। দাদা মারা তো দূরের কথা, কোনোদিন জোর গলায় কথা অব্দি বলেনি। আর সেখানে সেখানে তুমি আজ আমাকে মারলে। ওরে বাবা, কি আল্লাদি রে! তোমাকে কেউ শাসন করেনি, এই কারণেই তুমি এত বার বেড়েছো, মুখে মুখে তর্ক করা শিখেছো। তবে জেনে রাখো, আমি কিন্তু তোমার এসব আচরণ প্রশ্রয় দেব না। আমি কি এমন কাজ করেছি বৌদি যে তুমি আমাকে মারলে? তুমি বিনা কারণে আমার মরা মায়ের নাম উল্লেখ করলে, তাই জন্যই তো আমি তোমাকে বললাম। চুপ করা বলছি, আর একটা কথাও বলবে না। দাঁড়াও দাঁড়াও, আজ তোমার দাদা আসুক, তারপর দেখো আমি তোমাকে এই বাড়ি ছাড়া করার ব্যবস্থা করছি। এভাবে ঘরের ওপর বসে বসে অন্ন ধ্বংস করা আমি কিছুতেই হতে দেব না। আমি আর বৌদির অত্যাচার সহ্য করতে পারছি না। মা, মা, তুমি আমায় এখানে একা ফেলে ছেড়ে চলে গেলে, আর আমি কত কষ্ট পাচ্ছি সেটা কি তুমি জানো? মা, মা, তাই আমি ঠিক করেছি যে আমিও তোমার কাছে যাব। আমি আর বেঁচে থাকতে চাই না। এত কষ্ট আমি আর সইতে পারছি না। কি করছো তুমি রুনা? তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে নদীর জলে আত্মহত্যা করতে যাচ্ছ? পায়েল, পায়েল,
তুমি জানো না আমি কত কষ্টে আছি। মা মরে যাবার পরে বৌদির সংসারে আমাকে দিন রাত খাটতে হচ্ছে, অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা সইতে হচ্ছে। এভাবে আমি আর বেঁচে থাকতে চাই না। আমি বুঝতে পেরেছি তোমার কষ্টের শেষ নেই, কিন্তু তাই বলে তুমি আত্মহত্যা করবে? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ, তুমি মরেও যে শান্তি পাবে না। আমি আর পারছি না পায়েল, তুমি যদি আমার জায়গায় হতে তবে আমার কষ্টটা বুঝতে। রুনা, রুনা, আমি তোমার কষ্টের গভীরতা হয়তো মাপতে পারবো না, তবে তুমি যে কষ্টে আছো সেটা আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। একটু শান্ত হও, তুমি মাথা ঠান্ডা করো। আমি কি করব, কোথায় যাব কিচ্ছু ভেবে পাচ্ছি না। মা চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি। রুনা, একটা কথা বলো তো, তোমার দাদার আচরণ তোমার উপর কেমন? দাদা মাটির মানুষ, সে আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু বৌদির জন্য কিছু বলতে পারে না। আমার নামে ও উল্টো পাল্টা কথা বলে দাদার কান ভাঙায়। ঠিক আছে, তাহলে এখন আমার একটা কথা শোনো, তুমি বাড়ি ফিরে যাও। দরকার হলে আমি তোমার সাথে যাব এবং তোমার দাদা বৌদিকে বুঝিয়ে বলবো। পায়েল, পায়েল, আমার ও বাড়িতে যাওয়ার একদম ইচ্ছে নেই। আচ্ছা বেশ, তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। কটা দিন আমার এখানে থেকে তারপর না হয় বাড়ি যেও। মিনু, আরে এই মিনু, সকাল থেকে রুনাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল সে, তুমি কি জানো? আমি কি করে বলবো বলো? তোমার আদরের বোন কোন চুলে মরতে গেছে। তুমি রুনার বিষয়ে এভাবে কেন কথা বলছো? এই বাড়ির সমস্ত কাজ মুখ বুজে করে, তোমার প্রতিদিনের অত্যাচার সে গোপনে সহ্য করে। ও, যত দোষ নন্দ ঘোষ এখন আমি। মুখ সামলে কথা বলবে। আমি তোমার বোনকে কি অত্যাচার করলাম? হ্যাঁ, এই বাড়িতে থাকতে হলে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, কাজকর্ম তো করতে হবে। রুনা আমার একমাত্র বোন, তার খারাপ ভালোর দায়িত্ব আমার, তাই সে হাত গুটিয়ে বসে থাকবে না কাজ করে খাবে, এই কথা বলবার তুমি কে? কি বললে? তুমি ঘুরিয়ে ফিরিয়ে আমাকেই দোষারোপ করছো। তাহলে বলো মিনু কোথায় গেছে? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো মিনুকে কোথাও দেখতে পাচ্ছি না, আমার মন অস্থির করছে। তুমি নিশ্চয়ই রুনাকে কিছু বলেছো না? সকালবেলা তোমার আদরের বোন কাজে গাফিলতি করছিল, তাই আমি ওকে বকেছি। এরপর আমি জানি না ও কোথায় গেছে। কি জানি, বকেছো না ওর গায়ে হাত তুলেছো সেটা তুমি জানো। জেনে রাখো, ওর কিছু হলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তুমি আমাকে এভাবে অপমান করছো? আমি কি রুনাকে একটু শাসনও করতে পারবো না নাকি? দেখো দেখো, একটা কথা বলে দিচ্ছি, আমাদের সংসারে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে। তুমি যদি অতিরিক্ত বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি গ্রাম শুদ্ধ লোকের সামনে তোমাকে অপবাদ দিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করব। আরে মাথা গরম করো না, ঠিক আছে, আমি দেখছি রুনা কোথায় গেছে। হায় রে, আমাদের আদরের বোনটা কোথায় গেছে, কি খাচ্ছে কিচ্ছু জানি না। ওর জন্য মনটা ভীষণ অস্থির করছে। ওপর থেকে মা এসব দেখে নিশ্চয়ই ভীষণ কষ্ট পাচ্ছে। আরে মানিকদা, তুমি কোথায় যাচ্ছো? আর বলিস না পায়েল, সকাল থেকে রুনাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। কাউকে কিছু না বলে সেই যে কোথায় চলে গেছে, আমি ওকে খুঁজতে বেরিয়েছি। মানিকদা, তুমি চিন্তা করো না, আমি আসলে তোমার কাছেই যাচ্ছিলাম রুনার বিষয়ে কথা বলবার জন্য। তাই নাকি? তুমি কি রুনাকে দেখেছো? হ্যাঁ মানিকদা, তুমি চিন্তা করো না, রুনা আমার বাড়িতেই আছে। সত্যি আমি শুনে শান্তি পেলাম, কিন্তু তোমার ঘরে ও কি করে গেল? আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তখন দেখি রুনা নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল। আমি দেখতে পেয়ে ওকে বাধা দিলাম আর শেষমেশ বুঝিয়ে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আরে আমার আদরের বোনটা, মিনুর অত্যাচার সহ্য করতে না পেরে রুনা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বোধহয়। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ পায়েল, তুমি আমার বোনের প্রাণ বাঁচিয়েছো। ধন্যবাদের কি আছে মানিকদা, রুনা আমার বোনেরই মতো, তাই আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম যাতে বৌদিকে বুঝিয়ে রুনাকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করতে পারি। মিনু হচ্ছে একরোখা মানুষ, ও কারোর কষ্ট বোঝে না। আজকে আমি ওকে যখন একটু গরম দেখিয়ে কথা বললাম, তখন আমাকে গ্রাম শুদ্ধ লোকের সামনে অপদস্থ করবার হুমকি দিল, তাই আমি চুপ করে গেলাম। আচ্ছা আচ্ছা, আমি কি পায়েলের সাথে, মানে আমার বোনের সাথে দেখা করতে পারি?
নিশ্চয়ই। তবে আজ রুনা ভীষণ ক্লান্ত। তুমি কাল সকালে না হয় একবার আমাদের বাড়িতে এসে রুনার সঙ্গে দেখা করে যেও। ঠিক আছে, এভাবে কতদিন আর তোমার বাড়িতে থাকবে ও বলো? ওকে যে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব তারও সাহস পাচ্ছি না। মিনু যে রণমূর্তি ধারণ করে বসে আছে। মানিকদা, তুমি কোনো চিন্তা করো না। ঠান্ডা মাথায় বসে এর একটা নির্ধারিত উপায় বের করব। সব ঠিক হয়ে যাবে। তুমি এবার বাড়ি ফিরে যাও দাদা। এই যে শুনছো, অনেক রাত হলো, খেয়ে নিয়ে শুয়ে পড়ো। আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। তোমার আবার কি হলো? বাইরে গিয়ে নেশা করে এসেছো নাকি? মিনু, তুমি জানো আমার এসবে আসক্তি নেই। বুঝতে পেরেছি। তুমি নিশ্চয়ই রুনার চিন্তা করছো। ওই মেয়ে যা চালাক, দেখবে গ্রামের কোনো লম্পট ছেলের হাত ধরে পালিয়েছে। মিনু, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি আমার বোনের সম্বন্ধে এভাবে কথা বলতে পারো না। তোমার চিন্তাধারা এতটা নিম্ন, তাই তুমি সকলের বিষয়ে এমন ধারণা পোষণ করো। হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না। বোন নিখোঁজ হয়েছে বলে উপোস করে বসে আছো, তা থাকো। আমার কি, আমি আজ মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি, রসিয়ে মজিয়ে খাবো। ছি ছি মিনু, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধে। তোমার খিদে পেয়েছে, তুমি খাও, আমাকে ডেকো না। যত সব আদিক্ষেতা, না খেয়ে পড়ে থাকো। আমার কি? মা বেঁচে থাকতে তুমি মায়ের সাথে যে খারাপ আচরণ করেছিলে, এবার আমার আদরের বোনটাকেও বাড়ি ছাড়া করলে। এর ফল একদিন তুমি নিশ্চয়ই পাবে। অনেকক্ষণ ধরে তোমার কথা শুনে যাচ্ছি। আর একটি কথা বললে আমি এখনই গ্রামবাসীদের জোর করে তোমার নামে অপবাদ দেব, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে একা থাকতে দাও। তুমি না হয় মাছ দিয়ে পুঁইশাককে শুকে থাকো। মরণ, যত সব। পায়েল, বাড়িতে আছো? আমি তোমার মানিকদা। ও মানিকদা, আসো আসো, ভেতরে আসো। না না বোন আমার, কেমন আছিস তুই? আমি একদম ভালো নেই রে দাদা। বৌদির অত্যাচার আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই। কাঁদিস না বোন, কাঁদিস না। আমি সব জানি, কিন্তু আমি এতটাই অসহায় যে মান সম্মানের ভয়ে আমি মুখ বুজে আছি। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। মানিকদা, রুনা, তোমরা কেঁদো না, শান্ত হও। আমি একটা উপায় ভেবেছি, তবে এই উপায়টা খুব সাবধানে করতে হবে। কি উপায় ভেবেছো পায়েল? মিনু বৌদিকে কথার জোরে না, বুদ্ধির জোরে শায়েস্তা করতে হবে। সময় আসলে তুমি ঠিকই জানতে পারবে। রুনা, তুমি কিছু মনে করো না, তুমি একটু ভেতরে যাও। আমি মানিকদার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই। ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি। দাদা, দাদা, কাল আবার এসো আমার সাথে দেখা করতে। নিশ্চয়ই আসবো বোন। আচ্ছা পায়েল, তুমি রুনাকে কেন চলে যেতে বললে? ওর সামনেও তো আলোচনা করা যেত। মানিকদা, রুনা খুব ভালো মেয়ে, তাই আমার পরিকল্পনায় ওকে জড়াতে চাই না। খুব ভালোভাবে এটা করে ও বাড়ি ফিরে যাক, এটাই আমি চাই। বেশ, তাহলে কি পরিকল্পনা করতে চাও তুমি আমাকে খুলে বলবে? বলবো, তবে গোপনে, কানে কানে। তোমার বুদ্ধির জবাব নেই পায়েল। আশা করছি এই বুদ্ধি মতো চললে সবকিছু ঠিক হয়ে যাবে। সারা গা চুলকাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন বিচ্ছুটি পাতা ঘষে দিয়েছে। ভালোই হয়েছে, আমাকে যে এত কথা শুনিয়েছ, তার শাস্তি তো তোমার পাওয়ারই ছিল। এবার বোঝো ঠেলা। উফ, এভাবে কেন বলছো? দেখো না, চুলকাতে চুলকাতে আমার গা জ্বালা করছে। পারলে একটু নিম পাতা বেটে দেবে। ঠেকায় পড়ে আমাকে তোষামত করছো। আমি ওসব নিম পাতা বেটে দিতে পারবো না। কেন এভাবে বলছো মিনু? দেখছো না আমি কত কষ্টে আছি। তোমার কষ্ট তুমি জানো, আমি এসবে নেই। সংসারের অনেক কাজ পড়ে আছে, সেগুলো সারি আগে। আমার এই কষ্টের সময় তুমি আমাকে অবহেলা করছো। আজকে মা বেঁচে থাকলে আর বোন বাড়িতে থাকলে তারা নিশ্চয়ই আমাকে সাহায্য করতো। তাহলে তোমার মরা মাকে বলো না, একবার এসে তোমার গায়ের চুলকানি সারিয়ে দিয়ে যায়। আমায় কেন বলছো? আর একটা কথা, আজ রাতে তুমি কিন্তু অন্য ঘরে শোবে, বুঝেছো? যতদিন না তোমার গায়ের চুলকানি ঠিক হচ্ছে, ততদিন তুমি ও ঘরেই থাকবে।
বেশ, তুমি কি রাত্রিবেলা একা একা থাকতে পারবে? তোমাকে আমায় নিয়ে ভাবতে হবে না, যাও ও ঘরে যাও বলছি। কে জানে কোন কান থেকে এসব রোগ গায়ে নিয়ে এসেছো, শেষমেশ আমার না আবার হয়ে যায়। মিনু, এই এই মিনু, সবাইকে জ্বালিয়ে শান্তিতে খুব ঘুমাচ্ছিস না? কি হলো, আমার কথা তোর কানে যাচ্ছে না? কে কে এত রাতে কে আমাকে ডেকে ঘুম ভাঙাচ্ছে আমার? উফ, শান্তিতে একটু ঘুমোবো তাও না। অনেক ঘুম ঘুমিয়েছি সবাইকে জ্বালিয়ে, এবার তোর ঘুম আমি কাটতে এসেছি। কে কে ওখানে? কে আপনি? এত রাতে আপনার কি চাই? কেন বিরক্ত করছেন? যান যান, চলে যান এখান থেকে। একবার উঠে দেখ, এদিকে তাকা, আমি তোর শাশুড়ি মা। শাশুড়ি মা? আপনি কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, এই যে শুনছো? কোথায় গেলে গো? এদিকে এসো, আমাকে বাঁচাও। কেউ আসবে না তোকে বাঁচাতে, সবাই ঘুমিয়ে আছে, একমাত্র আমি তোকে এই মুহূর্তে মারতে পারি অথবা বাঁচাতে পারি। আমাকে আমাকে কেন মারবেন আপনি? আমি আপনার কি দোষ করেছি? কি দোষ করেছিস একবার মনে কর দেখি। আমি জীবিত থাকতে তুই আমাকে কত জ্বালিয়েছিস। এখন আমার একমাত্র আদরের মেয়েটাকে সংসারের কাজে খাটিয়ে তাকে মারধর করে ঘর ছাড়া করেছিস। আমার ছেলেটাকে অযত্নে রেখেছিস আর বলছিস কি দোষ করেছিস? না না না, আমি আমি ভুল করেছি, আমাকে আমাকে ক্ষমা করে দিন। আমাকে আমাকে প্রাণে মেরে ফেলবেন না। আপনি আপনি আমায় যা বলবেন আমি তাই শুনবো। ঠিক আছে, তুই বলছিস যখন, তাহলে একবার সুযোগ আমি তোকে দিচ্ছি। কাল সকালেই তুই পায়েলের বাড়ি থেকে রুনাকে নিয়ে আসবি, মানিক এবং রুনার কাছে ক্ষমা চাইবি, বুঝেছিস? ঠিক আছে, আমি